হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এলআরএনআই ক্লাসেস। আমি অনিরুদ্ধ সাধুকা, তোমাদের ভৌতবিজ্ঞানের শিক্ষক। আজ আমরা ক্লাস 9 এর চ্যাপ্টার 3 অর্থাৎ পদার্থ গঠন এবং ধর্মের গাণিতিক উদাহরণ নিয়ে উপস্থিত হয়েছি। তোমাদের অনেকেরই বক্তব্য ছিল, স্যার কেন ম্যাথ করান না। দেখো, প্রথমে আমি থিওরি পার্টটা শেষ করেছি, এবার একে একে অঙ্কগুলো করব। তো এই চ্যাপ্টারের অঙ্ক যতগুলো টাইপের হয় মোটামুটি এক দুটো করে আমরা করে নেব। দেখো, এই চ্যাপ্টারের প্রথমেই যে জিনিসটা আছে, অঙ্কটা আছে, যেটা আমাদের P = H ρg যেটা ছিল এবং চাপ এবং ঘাতের যে সম্পর্কটা ছিল, সেখান থেকে অঙ্কগুলো আসে। প্রথমে আমাদের জানতে হবে বায়ুমণ্ডলীয় চাপের মান কত। দেখো, বায়ুমণ্ডলীয় চাপের মান যদি আমরা বার করতে চাই, তাহলে আমরা কি করব? P0 দিয়ে আমরা প্রকাশ করি বায়ুমণ্ডলীয় চাপকে। কত হয় আমরা পড়েছি যে 76 সেমি আলোকস্তম্ভের চাপের সমান। আলোকস্তম্ভের চাপ P0 মানে হচ্ছে 76 সেমি আলোকস্তম্ভের চাপ। এবারে 76 সেমি আলোকস্তম্ভের চাপ কতটা হয় দেখো, কত হবে? H ρg, এই ফর্মুলা লাগবে, H ρg, P0 = H ρg, এই ফর্মুলাটা লাগবে। H মানে কি? H মানে হচ্ছে, মনে করো 76 সেমি তুমি একটা এই পালকস্তম্ভ নিয়েছো, এই পালকস্তম্ভর উচ্চতা হচ্ছে 76 সেন্টিমিটার, পুরোটা পালকে ভর্তি আছে। কতটা? পুরোটা পালকে 76 সেন্টিমিটার, পুরোটা আমার পালকে ভর্তি স্তম্ভটা। তাহলে এই যে জায়গায় আসবে আমাদের 76 76 ইনটু রো, পালকের ঘনত্ব হয় 13.6 এগুলো সব সিজিএস এককে হচ্ছে। এবং জি এর মান আমরা যদি সিজিএস এ বসাতে চাই, কত বসাবো? 980। এবার এইটাকে যদি আমরা গুণটুন করি, কত আসবে? এটা আমাদের আসবে 1.01 ইনটু 10⁶ ডাইন পার সেমি স্কয়ার। এটা হচ্ছে আমাদের বায়ুমণ্ডলীয় চাপের মান। এই জায়গাটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট। এটা আমাদের এটা কিন্তু কোনো নিউমেরিক্যাল নয়, এটা জাস্ট নিউমেরিক্যালে ঢোকার আগে তোমাদের একটা সিদ্ধান্ত দিলাম যে কতটা আমাদের হয় বায়ুমণ্ডলীয় চাপের মান, সেটা আমরা বার করে দেখলাম। কত হয়? 1.01 ইনটু 10⁶ ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। এটা হচ্ছে আমাদের বায়ুমণ্ডলীয় চাপের মান। এটা তোমরা মনে রাখবে, বা এইভাবে তোমরা করতে চাইলে করতে পারবে। চলো, এরপরে আমরা নেক্সট জায়গায় ঢুকে যাই। আচ্ছা, আরেকটা জিনিস তোমরা এখানে মনে রাখবে, অঙ্ক করার ক্ষেত্রে বারবার করে আসবে, জলের ঘনত্ব অনেক জায়গায় আসবে। জলের ঘনত্ব কত হয়? 1। কত হয়? 1। আমাদের সিজিএস পদ্ধতিতে জলের ঘনত্বকে আমরা 1 ধরি, এটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে। এরপরে আমরা পরের নিউমেরিক্যালে ঢুকবো। দেখো, বলেছে একটি হ্রদে কত গভীরে মোট চাপ বায়ুমণ্ডলীয় চাপের দ্বিগুণ হয়। মনে করো একটা হ্রদ আছে, এইভাবে মনে করো একটা হ্রদ, এই হ্রদে তোমার জল আছে। কি আছে? জল। বলছে উপরিতল থেকে কত গভীরতায়, মনে করো এই একটা পয়েন্ট এ গভীরতায়, আমি ধরলাম এই গভীরতায় যে প্রেসারটা হবে, সেটা বায়ুমণ্ডলীয় যে চাপ আছে, এই বায়ুমণ্ডলীয় চাপের দ্বিগুণ হবে, অর্থাৎ অ্যাটমসফিয়ারিক প্রেসারের দ্বিগুণ হবে। এখানে যে অ্যাটমসফিয়ারিক প্রেসার আছে P0, এর দ্বিগুণ হবে। তাহলে আমরা কি করে বার করব? আমরা ধরবো যে জলের উপরিতল থেকে H গভীরতায় যে চাপটা হবে, সেটা বায়ুমণ্ডলীয় চাপের দ্বিগুণ হবে। তাহলে লিখবো, ধরি বায়ুমণ্ডলীয় চাপ সমান P0 এবং H গভীরতায় জলের চাপ 2P0 হবে, অর্থাৎ দ্বিগুণ হবে, 2P0 হবে। তাহলে দেখো কি করব আমরা দেখো বায়ুমণ্ডলীয় চাপ বা এই এ বিন্দুতে জলের চাপ কত হবে? এ বিন্দুতে জলের চাপ, তাহলে আমরা এইভাবে বার করতে পারি যে এ বিন্দুতে চাপ, জলের চাপ নয়, এ বিন্দুতে চাপ যদি আমরা বার করি, তাহলে কি হবে? দেখো, এ বিন্দুতে চাপ যদি হয়, তাহলে আমার এই উচ্চতা বিশিষ্ট জলের যে চাপটা প্লাস অ্যাটমসফিয়ারের যে চাপটা, অ্যাটমসফিয়ারও কিন্তু এখানে চাপ দেবে, প্লাস জলের যে চাপটা সেটা হবে, অর্থাৎ P0 প্লাস, আমি যদি ধরি এটা জলের চাপ PH ও PW ওয়াটার, তাহলে কত হবে? P0 এখানে আমি P0ই রাখবো,
প্লাস পি ওয়াটার কত হবে এইচ রো এবং জি। এই এ বিন্দুতে চাপ কার সঙ্গে দ্বিগুণ হবে বলেছে, বায়ুমণ্ডলীয় চাপের দ্বিগুণ, অর্থাৎ এটা সমানই কত হবে, এটা সমানই হবে 2p0। তাহলে আমার সমীকরণটা কি দাঁড়াবে, অতএব p0 প্লাস h রো g ইজিক্যাল টু 2p0। এবার এখান থেকে আমাকে কি বার করতে হবে, এখান থেকে আমাকে বার করতে হবে h বার করতে হবে। কি হবে h রো g ইজিক্যাল টু 2p0 মাইনাস p0। তাহলে এখান থেকে h ইজিক্যাল টু কত আসবে, h ইজিক্যাল টু দেখো 2p থেকে p0 বাদ দিলে হবে p0 বাই রো g। আচ্ছা p0 এর মান কত হবে, p0 এর মান আমাদের আসবে এইভাবে বসাবো আমরা, p0 এর মান হবে h রো g, এখানে হবে 76 সেন্টিমিটার, 76 সেন্টিমিটার 12 স্তম্ভ কত 13.6 এবং ইনটু আমাদের আসবে g 980। নিচে কত হবে জলের আমাদের ঘনত্ব ইনটু জি 980, জলের ঘনত্ব কত 1 হয়, এই জন্য আমরা রো এর জায়গায় 1 বসালাম। অর্থাৎ আমরা বলতে পারি এখানে আমরা ভালো করে যে রো ডাব্লিউ আর জি, রো ডাব্লিউ আর জি, রো ডাব্লিউ রো ডাব্লিউ রো ডাব্লিউ 1। দেখো 980 ক্যান্সেল আউট হলো, তাহলে এখানে আমার পড়ে রইল h ইজ ইকুয়াল টু 76 ইনটু 13.6। এবার এটা আমাদেরকে কি করতে হবে, গুণ করতে হবে, 13.6 আর 76। তো আমাদের আসছে কত আসছে, h সমান 1033.6 কিসে আসবে, এটা সেন্টিমিটারে আসবে। অর্থাৎ আমাদের হ্রদের উপরিতল থেকে কতটা দূরে হবে, কতটা গভীরে হবে, h হচ্ছে আমাদের 1033.6 সেন্টিমিটার। কিন্তু এত বড় সেন্টিমিটারে রাখার থেকে আমরা এক কাজ করব, আমরা এটাকে মিটারে নিয়ে চলে আসবো, অর্থাৎ 2.16 সমান কত হবে, দেখো 10.33 মিটার আমরা বলতে পারি। অর্থাৎ 10.33 মিটার নিচে আমাদের গভীরতা, 10.33 মিটার নিচে আমাদের যে প্রেসারটা হবে জলের, সেটা বায়ুমণ্ডলীয় চাপের দ্বিগুণ হবে। অর্থাৎ অ্যান্সার লিখে দেবো, অর্থাৎ অতএব হ্রদের 10.33 মিটার নিচে চাপ বায়ুমণ্ডলীয় চাপের দ্বিগুণ হবে। এই হচ্ছে আমাদের কমপ্লিট অ্যান্সার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরে আমরা নেক্সট অঙ্কে চলে যাব। এবার এটা ঘাত সংক্রান্ত প্রবলেম হচ্ছে, একটি লম্ববৃত্তাকার চোঙের ভূমির ক্ষেত্রফল 10 সেন্টিমিটার স্কয়ার, চোঙে 20 সেন্টিমিটার উচ্চতা পর্যন্ত জল আছে, ওই চোঙের তলদেশে জলের চাপ ও ঘাত কত হবে নির্ণয় করো। অর্থাৎ কি বলতে চাইছে দেখো, প্রত্যেকটা প্রবলেম, এই প্রবলেমগুলোকে তোমরা ছবির মতো করে আগে ইমাজিনেশন করবে, তাহলে কিন্তু প্রবলেমগুলো খুব সোজা হবে। দেখো একটা লম্ববৃত্তাকার চোঙের, অর্থাৎ চোঙ এইরকম ড্রাম আর কি, লম্ববৃত্তাকার চোঙ মানে আর কিছু না, ড্রাম। এখন একটা লম্ববৃত্তাকার চোঙের কি বলেছে, ভূমির যে ক্ষেত্রফল আমাদের এই এরিয়াটা, নিচের যে এই এরিয়াটা, ভূমির ক্ষেত্রফল কত বলেছে 10 সেন্টিমিটার স্কয়ার, অর্থাৎ সিজিএস এককে আছে। চোঙে 20 সেন্টিমিটার উচ্চতা পর্যন্ত জল আছে, মনে করো এইখান পর্যন্ত জল আছে। এটা কত, এটা এখান থেকে নিচ থেকে এটা মনে করো 20 সেন্টিমিটার, কত এটা, এটা 20 সেন্টিমিটার পর্যন্ত জল আছে। এবার বলছে ওই চোঙের তলদেশে জলের চাপ এবং ঘাত নির্ণয় করো। অর্থাৎ এইখানে আমাদের কি নির্ণয় করতে হবে, জলের চাপ নির্ণয় করতে হবে এবং জলের ঘাত নির্ণয় করতে হবে। দেখো আমরা কি জানি, যে আমরা জানি তরলের
কোনো বিন্দুতে চাপ P সমান কি হয় h রো g। তাহলে এখানে h কত, দেখো তুমি এই সারফেসে একটা পয়েন্ট ভাবো, একটা পয়েন্ট তুমি যে কোনো ফর সে কিউ, একটা পয়েন্ট কিউ ভাবো, এই কিউ পয়েন্টে কত চাপ হবে, এর হাইট কত 20 সেন্টিমিটার, 20 ইনটু রো এর মান কত হবে, জলের ঘনত্ব কত হয়, জলের ঘনত্ব হয় 1, সিজিএস এ কত হবে 1 বসাবো রো এর জায়গায়, আর জি এর জায়গায় জি এর মান কত হয় সিজিএস এ কবে 980, আমরা বসাবো 980। তাহলে এটাকে গুণ করব, কত হবে, আচ্ছা থাক আমরা গুণ করব, এটা বেরোলো আমাদের কিসের মান, এটা বেরোলো আমার চাপের মান, চলো এটা বেরোলো আমাদের চাপের মান। অবশ্য দুটো আলাদা আলাদা করে বার করতে বলেছে, চাপ এবং ঘাত, চাপের মানটা ক্যালকুলেট করি, কত হবে এটা, দুটো শূন্য, 8 দুগুণে 16 6 হাতের হলো 1, 9 দুগুণে 18 কে 19, এত ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। এটা কিন্তু অবশ্যই কিসে আসবে, এটা আমাদের অবশ্যই সিজিএস এককে আসবে, কারণ সবকটাই সিজিএস এককে দেয়া আছে। এবার যদি আমরা বলি ঘাত কত হবে, দেখো আমরা চাপ সমান আবার কি জানি, চাপের ক্লাসিক্যাল সংজ্ঞা অনুযায়ী আবার আমরা জানি চাপ প্রেসার সমান কি হয়, ঘাত বাই ক্ষেত্রফল, ঘাত বাই ক্ষেত্রফল সমান, ঘাতকে আমরা f দিয়ে প্রকাশ করতে পারি আর ক্ষেত্রফলকে আমরা a দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে এখানে এরিয়া কত আছে, এখানে a হচ্ছে এরিয়া 10 সেন্টিমিটার স্কয়ার, আর আমাদের প্রেসারটা আমরা বার করেছি, তাহলে এখান থেকে যদি আমরা ক্ষেত্রফল ঘাত বার করতে চাই, তাহলে দেখো ঘাত সমান কি হবে, a ফিজিক্যাল কি হবে p ইনটু এটা এখানে গুণ হয়ে যাবে a। তাহলে p এর জায়গায় কত বসাবো আমি, p এর জায়গায় যেটা বেরিয়েছে 9 1 9 6 দুটো শূন্য ইনটু এরিয়া কত আছে, এখানে এরিয়া আছে 10, সব কিন্তু দেখো আমাদের কিসে আছে, সেন্টিমিটারে আছে, তাহলে সিরিয়াস আছে। তাহলে কি হবে এটা, এটা আমাদের হয়ে যাবে কেবল ডাইন, ঘাত হচ্ছে এক প্রকার বল, লেখক হবে ডাইন, তাহলে কত হবে, এটা একটা শূন্য শুধু বেড়ে যাবে, এত আর একটা শূন্য, এত, তাহলে এত ডাইন হবে আমাদের কিসের মান, ঘাতের মান। তাহলে চাপ এবং ঘাত বেরিয়ে গেল। তাহলে অতএব জলের তলদেশে জলের চাপ সমান 19600 ডাইন পার সেমি স্কয়ার, এবং জলের ঘাত সমান 19600 ডাইন হবে। তোমরা যদি চাও তাহলে এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। দেখো এরপরের নিউমেরিক্যাল প্রবলেম কি বলছে, বলছে 50 কেজি ভর বিশিষ্ট এক ব্যক্তি তার বাঁ পায়ের গোড়ালির উপর ভর দিয়ে দাঁড়িয়ে আছে। অর্থাৎ একটা ব্যক্তি তার বাঁ পায়ের এই যে গোড়ালি, এই গোড়ালিতে ভর দিয়ে উনি দাঁড়িয়ে আছেন। যা হোক, তার গোড়ালির ক্ষেত্রফল 4 সেন্টিমিটার স্কয়ার। এই গোড়ালির যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা কত 4 সেন্টিমিটার স্কয়ার হলে ওই ব্যক্তি ভূমিতে কি পরিমাণ চাপ দিচ্ছে। দেখো ছবি টবি আঁকার দরকার নেই, এখান থেকে নরমাল বুঝতে পারছি। আমরা চাপ কি করে পাবো, চাপের ক্লাসিক্যাল ডেফিনিশন কি হয়, চাপ সমান হচ্ছে বল বাই ক্ষেত্রফল, এখান থেকে আমরা পেয়ে যাবো। এবার আমাদের বলটা বার করতে হবে, কিন্তু আমাদের তো বল দেওয়া নেই। কি দেওয়া আছে তার জায়গায়, দেওয়া আছে 50 কেজি ভর বিশিষ্ট একটা ব্যক্তি। তাহলে ব্যক্তির ভর দেওয়া আছে আমাদের, তাহলে কি কি দেওয়া আছে না, ব্যক্তির ভর m সমান কত 50 কেজি। দেখো এটা কিন্তু আমাদের এসআই এককে দেওয়া আছে, m কত 50 কেজি এসআই এককে দেওয়া আছে। তাহলে আমরা কি বলবো, ব্যক্তির ওজন কত হবে, ওজন আমরা জানি m এর সঙ্গে g গুণ করে দিলে অর্থাৎ mg করে দিলে আমাদের কি চলে আসে, আমাদের ওজন চলে আসে। তাহলে 50 এর সঙ্গে কত গুণ করব, এবার এসআই তে কিন্তু কত 9.8 এত নিউটন হয়ে গেল, এত নিউটন হয়ে গেল আমাদের লোকটার ওজন। তাহলে এই ওজনটাই কি হবে, ওজনটাই হচ্ছে প্রযুক্ত বল, ওজনটাই কি যে ওজন হবে সেটাই হচ্ছে আমাদের প্রযুক্ত বল। তাহলে আমরা বল পেয়ে গেলাম। এবার ক্ষেত্রফল কি বলেছে, গোড়ালির ক্ষেত্রফল কত 4 সেন্টিমিটার স্কয়ার। তাহলে গোড়ালির
ক্ষেত্রফল A সমান কত 4 সেন্টিমিটার স্কয়ার। এবার এখানে একটা জিনিস দেখো, বল আমাদের আছে কিসে নিউটনে অর্থাৎ এসআই এককে, কিন্তু এখানে আমাদের এরিয়া আছে সিজিএস সেন্টিমিটারে। এই রকম কিন্তু সিস্টেম করা যাবে না, নয় দুটো একক কি সিজিএস এ নিয়ে এসো, আর না হয় দুটো একক কি কিসে নিয়ে যাও আমাদের এসআই পদ্ধতিতে নিয়ে চলে যাও। দেখো মিটার স্কয়ারে নিয়ে চলে যাও, তাহলে কত হবে? যদি সেন্টিমিটার থাকতো তাহলে দশমিক কি হতো 2 ঘর আগে সরতো, কিন্তু এখানে যেহেতু স্কয়ার আছে তাহলে দশমিক কভার সরবে সামনের দিকে 4 ঘর সরবে, অর্থাৎ আমি লিখতে পারি 4 × 10⁻⁴ মিটার স্কয়ার। ঠিক, ক্ষেত্রফল সমান 4 সেন্টিমিটার স্কয়ার, বা এটাকে আমি লিখতে পারি 4 × 10⁻⁴ মিটার স্কয়ার। তাহলে আমরা লিখব চাপ সমান, চাপ P সমান কি হবে F/A। তাহলে F এর মান কত হবে? F এর মান হচ্ছে 50 × 9.8 বাই 4 × 10⁻⁴। দেখো কত হবে, 2 দিয়ে যদি কাটি তাহলে এটা হবে 25, আর এটা হবে 4 দুগুণে 8, 18, 9 দুগুণে 18, তাহলে 49 আর 25 গুণ করতে হবে। 5 তাহলে আসছে আমাদের 122.5। আচ্ছা, নিচে কত ছিল? নিচে 10⁻⁴ ছিল, এটা উপরে চলে গেলে কি হবে ইনটু 10⁴। এত কি হবে? এত নিউটন পার মিটার স্কয়ার। এই হচ্ছে আমাদের অ্যানসার। তাহলে আমরা লিখবো অতএব ওই ব্যক্তি ভূমিতে 122.5 × 10⁴ এত নিউটন পার মিটার স্কয়ার চাপ প্রয়োগ করছে। এই হচ্ছে আমাদের কমপ্লিট অ্যানসার। তোমরা স্ক্রিনশট দিতে পারো। এরপরে আসবো আমরা এর পরের ম্যাথে। কি আছে? একটি নিরেট বস্তু জলে 4/5 অংশ নিমজ্জিত রেখে ভাসছে, বস্তু ঘনত্ব। দেখো এই অঙ্কটা কোন কনসেপ্টে হবে? এখনো পর্যন্ত যে অঙ্কটা করলাম আমরা চাপ এবং ঘাতের কনসেপ্ট থেকে করেছি, সেটা নরমাল চাপ এবং ঘাত এবং কি তরলের চাপের রাশিমালা থেকে করেছি। এবারে আমরা আসবো বস্তুর ভাসনের যে শর্তগুলো ছিল, অর্থাৎ নিমজ্জনের শর্ত, আর্কিমিডিসের নীতি, এই পোর্শন থেকে একটা অঙ্ক করবো। দেখো বলছে একটা নিরেট বস্তু জলে 4/5 অংশ নিমজ্জিত রেখে ভাসছে, মানে মনে করো এইভাবে, এভাবে একটা জল আছে, এখানে একটা বস্তুর 5 ভাগের 4 ভাগ ডুবে আছে। 5 ভাগের ক ভাগ ডুবে আছে? 5 ভাগের 4 ভাগ এখানে ডুবে আছে, এইভাবে ভাসছে। তাহলে কি বলেছে? বস্তুর ঘনত্ব কত? তাহলে আমি কি ধরবো? বস্তুর ঘনত্ব আমি ধরবো রো। বস্তুর ঘনত্ব ধরবো রো। ধরি বস্তুর ঘনত্ব সমান রো, ঠিক। এবং আমি ধরবো বস্তুর আয়তন, বস্তুর আয়তন ভি। আচ্ছা, এবার আমি ধরবো যে তাহলে বস্তুর আয়তন যদি ভি হয় তাহলে আমাদের শর্ত অনুসারে কত অংশ নিমজ্জিত অবস্থায় ভাসছে বস্তুর। তাহলে অতএব বস্তুর জলে নিমজ্জিত অংশের আয়তন, অংশের আয়তন কত হবে? কতটা অংশ আছে? 4/5 অংশ, এই অংশটা আছে, তাহলে 4/5 × ভি। এত আয়তন কি আছে? বস্তু জলের নিচে আছে। তাহলে এবার আর্কিমিডিসের নীতি অনুযায়ী কি ছিল? বস্তুর যে অংশটা নিমজ্জিত হবে, যে আয়তনটা, সেই আয়তনেরই কি হবে? জল অপসারিত হবে। তাহলে আমরা কি লিখতে পারি যে যদি ধরি জলের ঘনত্ব রো ওয়াটার, তাহলে অপসারিত জলের আয়তন, জলের অপসারিত জলের
ঘনত্ব কত হবে, অপসারিত জলের ঘনত্ব কত আসবে আমাদের, অপসারিত জলের ওজন, ঘনত্ব না অপসারিত জলের ওজন, অপসারিত জলের ওজন। দেখো ওজন সমান কি হয়, কি করে নিয়ে আসবো এখান থেকে, ওজন সমান আমরা জানি ভর ইন্টু জি, কী হবে ভর গুণিতক জি। এবার ভর তো আমাদের কোথাও দেওয়া নেই, আমাদের আয়তন দেওয়া আছে এবং ঘনত্ব দেওয়া আছে, তাহলে আয়তন আর ঘনত্ব থেকে আমরা ভর কি করে বার করব। দেখো আমরা পড়েছিলাম যে ঘনত্ব সমান কি হয়, ভর বাই আয়তন হয়, ঘনত্ব সমান ভর বাই আয়তন। তাহলে আমরা ভর সমান কি লিখতে পারি, ভর সমান লিখতে পারি ঘনত্ব গুণ আয়তন, ঘনত্ব গুণ আয়তন। তাহলে জলের যে ভর হবে সেটা কি হবে, জলের ঘনত্ব ইন্টু আয়তন। জলের আয়তন কত, দেখো যে অংশটা নিমজ্জিত হয়ে আছে অপসারিত জল ততটাই হবে, অর্থাৎ জলের অপসারিত জলের আয়তন হবে 4/5 ইন্টু ভি। এবার জলের ঘনত্ব কত আমি ধরেছি রো ডাব্লু, আর তার সঙ্গে কি গুণ হবে জি। এটা হচ্ছে আমাদের অপসারিত জলের ওজন। এবার আমি বার করব বস্তুর ওজন কত হবে, টোটাল বস্তুটার ওজনটা। তাহলে বস্তুর ওজন কত হবে, বস্তুর ওজন সমান কত হবে, বস্তুর ওজন মনে করো এটাকে আমি W1 ধরলাম, বস্তুর ওজন, বস্তুর ওজন সমান কত হবে W1। দেখো বস্তুর আয়তন কত ভি, একই রকমভাবে ভি, বস্তুর ঘনত্ব কত ধরেছি রো, আর আমাদের অভিকর্ষ ত্বরণ হচ্ছে আমাদের জি। তাহলে এটা হয়ে গেল আমাদের বস্তুর ওজন। আচ্ছা জলে অপসারিত মানে অপসারিত জলের যে ওজনটা, এই ওজনটাকেই আমরা কি বলতে পারি, এই ওজনটাকেই আমরা বলি আর্কিমিডিসের নীতি অনুযায়ী এটাই হচ্ছে প্লবতা বল। এটা সমানই কি প্লবতা বল, এটাকে আমি ধরলাম W2, এটাকে আমি W2। এবার তুমি আমাকে বলো যে একটি নিরেট বস্তুর অংশ নিমজ্জিত অবস্থায় ভাসছে, কোনো একটা বস্তুর স্থিরভাবে ভাসনের শর্ত কী, কোনো একটা বস্তুর ভাসনের শর্ত কী, যে ওজন আর প্লবতা, অর্থাৎ আমাদের ওজন, বস্তুটার ওজন সমানই হবে প্লবতা, এটা আমাদের শর্ত। অর্থাৎ কি হবে W1 = W2, এটা হচ্ছে আমাদের ভাসনের শর্ত। এবার এখানে কি W এবং W2 এর মানটা বসিয়ে দাও, কত হবে, W1 এর জায়গায় বসাবো ভি রো জি = W2 এর জায়গায় বসাবো আমরা 4/5 ভি রো ডাব্লু এবং জি। দেখো এটা বসালাম। এবার দেখো দুদিক থেকে কি হবে, দুদিক থেকে জি কাটবে, জি কেটে গেল, ভি কাটবে, ভি কেটে গেল। তাহলে রো সমান কত পড়ে রইল, তাহলে রো সমান আমার পড়ে রইল 4/5 ইন্টু রো ডাব্লু, অর্থাৎ জলের যে ঘনত্ব। এবার জলের ঘনত্ব কত হয়, জলের ঘনত্ব হবে 1, অর্থাৎ রো = 4/5 ইন্টু 1। আমি সিজিএস এককে ধরেছি, কী এককে, সিজিএস এককে আমি ধরলাম। এই পুরো প্রসেসটা আমি করলাম সিজিএস এককে, কারণ সিজিএস এককে আমার করা সোজা, আমি ওই জন্য 1 ধরে নিলাম। তাহলে কত হবে, তাহলে রো সমান দেখো 0.8 আমার অ্যান্সার আসবে 0.8। এবার ঘনত্বের সিজিএসে একক কি হবে, ঘনত্বের একক হবে গ্রাম পার সেন্টিমিটার কিউব। তাহলে অতএব লিখব অ্যান্সার, পদার্থটির ঘনত্ব সমান 0.8, যেহেতু আমি সিজিএসে 1 বসিয়েছিলাম সেহেতু আমি সিজিএসে বার করলাম গ্রাম পার সেন্টিমিটার কিউব। এটা হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো, খুবই সুন্দর একটা অঙ্ক। এখানে কি কি কনসেপ্ট কাজে লেগেছে দেখো, এখানে আর্কিমিডিসের নীতি কাজে লেগেছে এবং ভাসনের শর্ত কাজে লেগেছে। দুখানা কনসেপ্ট কিন্তু একটা অঙ্কের মধ্যেই আছে সিঙ্গেল। কোনখানে আর্কিমিডিসের নীতি লেগেছে দেখো, এই যে অপসারিত জলের ওজন, যেটা এই যে অপসারিত জলের ওজন, এই যেটা বার করেছি, এই ওজনটাই কার সঙ্গে সমান হবে, প্লবতা বলের সঙ্গে সমান হবে। এটা আর্কিমিডিসের নীতি আমি করেছি। আর এই যে অপসারিত জলের ওজন, এটা কার সঙ্গে সমান হবে, যতটুকু অংশ আমাদের নিমজ্জিত হয়ে আছে, যতটুকু অংশ আমাদের নিমজ্জিত হয়ে আছে সেই আয়তনটার যে ওজন হবে সেটার সঙ্গেই কিন্তু সমান হবে। এটা হচ্ছে আমাদের আর্কিমিডিসের রুল, এখান থেকে এখানটা এবং এখানটা।
আর ভাসনের শর্ত কোথায়? এই যে ভাসনের শর্ত কি, কোনো একটা বস্তু যদি ভাসে তাহলে ওজন এবং প্লবতা বল পরস্পরকে কী করবে? ব্যালেন্স করে দেবে, অর্থাৎ ওজন আর প্লবতা বল সমান। তাহলে পদার্থের ওজন কত? W1 ভি রো জি, এবং W2 কি? প্লবতা বল। এই দুটো বসিয়ে এখান থেকে আমার টার্গেট কি ছিল? আমাকে রো বার করতে হতো, আমাকে রো বার করতে হতো। আর রো ডাব্লুকে আমরা 1 ধরেছি সিজিএসে। দেখো সেটা করে আমার বেরিয়েছে 0.8 গ্রাম পার সেন্টিমিটার কিউব। যেহেতু আমি 1 বসালাম, অর্থাৎ কেন? যে রো ডাব্লু জলের ঘনত্ব 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব হয়, অর্থাৎ আমি এই যে 1 মানটা বসিয়েছি রো ডাব্লুর জায়গায়, এই যে রো ডাব্লুর জায়গায় আমি 1 বসিয়েছি, এটা কিসে? সিজিএস এককে বসিয়েছি। সেই কারণে আমার যে মানটাও বেরোবে সেটা আমার সিজিএস এককেই বেরোবে। আর বাকি আমরা ভি ধরেছি, ভি আমার কেটে গেছে, তাই ভি এর আয়তন কী হবে? সেন্টিমিটার কিউবে হবে। তাহলে এই হচ্ছে আমার পদার্থটির ঘনত্ব 0.8 গ্রাম পার সেন্টিমিটার কিউব। খুব সুন্দর একটা অঙ্ক, পরীক্ষায় আসার মতো অঙ্ক, খুব ভালো কনসেপ্টের অঙ্ক। তোমরা এটাকে স্ক্রিনশট নিয়ে নাও। দেখো এরপরে অঙ্ক কি বলছে? বলছে একটি বস্তু তার আয়তনের 40% জলের বাইরে রেখে ভাসমান অবস্থায় থাকে। তাহলে মনে করো কোনো একটা বস্তু জলে যখন ভাসে, মনে করো এরকমভাবে জলে ভাসছে কোনো একটা বস্তু, এটা হচ্ছে জল। সেই বস্তুটা তখন কি বলেছে? 40% জলের বাইরে রাখে, অর্থাৎ 40% জলের বাইরে রাখে, 60% কি? জলের তাহলে ভেতরে রাখে। 40% জলের বাইরে মানে 60% জলের ভেতরে। আর এই বস্তুটাই যখন একটা তেল জাতীয় পদার্থে ভাসে, যখন একটা তেল জাতীয় পদার্থে ভাসানো হচ্ছে, মানে এখান থেকে নিয়ে এসে এবার একটা তেল জাতীয় পদার্থ যখন ডোবানো হচ্ছে তেলে, তখন কি হচ্ছে? এই বস্তুটা তখন তার আয়তনের 60% তেলের বাইরে থাকে, অর্থাৎ এবার উল্টো কেস হচ্ছে। এবার 60% তেলের বাইরে থাকছে আর 40% কি হচ্ছে? তেলের মধ্যে থাকছে। বাইরে কত? 60% আর ভেতরে 40% থাকছে। তাহলে এই তেল জাতীয় পদার্থটির ঘনত্ব কত হবে আমাকে বার করতে বলেছে, অর্থাৎ রো অয়েল কত হবে সেটা আমাকে বার করতে বলেছে। তার জন্য কি করব? আমি এইখানে প্রথমে পদার্থের ঘনত্বটা এখান থেকে বার করব। কি করে? জলের ঘনত্ব আমরা জানি রো ডাব্লু ইজিক্যাল টু কত হয়? 1 হয়। এই 1-এর রেসপেক্টে আমরা এইভাবে ধরে আর্কিমিডিসের নীতি থেকে আমরা এবং ভাসনের শর্ত থেকে ভাসনের নীতি অনুযায়ী নীতিটা কাজে লাগিয়ে আমরা বার করব। কি লিখব? ধরি পদার্থের ঘনত্ব রো আর জলের ঘনত্ব রো ডাব্লু আমি ধরে নিলাম, ঠিক। এবং কি হবে? এবং তেলের ঘনত্ব একসঙ্গে ধরে নিই, তেলের ঘনত্ব আমার কত? রো অয়েল 0, রো ও, এটা আমি ধরলাম। এবার এখান থেকে কি ক্যালকুলেশন হবে? প্রথমে আমি জলের সাপেক্ষে ক্যালকুলেশন করব। দেখো যতটা আয়তন ওর ডুবে আছে, ততটাই জল কি করবে? ততটা আয়তনের জলই ও অপসারিত করবে। এটাই কার নীতি? আমাদের আর্কিমিডিসের নীতি। তাহলে আমি লিখি, ধরি পদার্থের আয়তন ভি, আয়তন কত ধরলাম? ভি। তাহলে অতএব জলের ক্ষেত্রে অপসারিত জলের আয়তন কত হবে? অপসারিত জলের আয়তন দেখো 40% জলের বাইরে আছে, তাহলে কতটা পার্সেন্ট জলের ভেতরে আছে? 60%। তাহলে কতটা জল ও অপসারণ করেছে? যদি ভি আমি ধরি আয়তন, তাহলে লিখবো আমি 60 V/100। এইটা হচ্ছে আমাদের অপসারিত জলের আয়তন। অপসারিত জলের আয়তন কত? 60 V/100। তাহলে অপসারিত জলের ওজন কত হবে? অপসারিত জলের ওজন হবে, ওজন সমান কত আসবে আমার? দেখো আমরা আগের অঙ্কটাতেও করেছিলাম এইভাবে। এটা আয়তন, আয়তনের সঙ্গে কি গুণ হবে? আমার রো গুণ হবে। কার রো? জলের ঘনত্ব, যেহেতু এটা ওয়াটার, ইন্টু জি, ঠিক। এটা হলো। এবার লিখব পদার্থের ওজন। পদার্থের ওজন কত হবে? পদার্থের আয়তন কত? ভি। পদার্থের ঘনত্ব কত? আমি রো ধরেছি, রো আর জি। তাহলে ভাসনের শর্ত অনুযায়ী কি হবে? ভাসনের শর্তানুযায়ী, দেখো ভাসনের শর্ত অনুযায়ী আমি কি লিখতে পারি? যে এই যে পদার্থের ওজন, এটা যদি আমাদের W1 হয়, আর এই অপসারিত জলের যে ওজন, এটা সমানই কি? এটা সমানই আমাদের প্লবতা। এটা সমানই কি? এটা সমানই প্লবতা সমান, এটা হচ্ছে W2।
তাহলে W1 ইজিক্যাল টু W2 আমি লিখতে পারি, তাই লিখতে পারি W1 ইজিক্যাল টু W2। তাহলে এখানে মান বসাবো, W1 সমান কত, ভি রো জি ইন্টু W2 কত 60 বাই ভি 100 রো ডাব্লু আর জি। দেখো কী হবে, জি জি কেটে গেল, ক্যান্সেল আউট, এখানে ভি ভি ক্যান্সেল আউট হবে। তাহলে আমাদের রো কত আসছে, রো আসছে আমাদের 60 বাই 100 ইন্টু রো ডাব্লু। রো ডাব্লু কত হয়, জলের ঘনত্ব কত হয়, 1 হয়, কত হয় 1, তাহলে এখানে ইন্টু 1 হবে। তার মানে কত এলো, রো এলো আমাদের এখানে একটা শূন্য কাটলো যে 0.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এটা হচ্ছে আমাদের পদার্থর ঘনত্বটা এলো, অর্থাৎ এই যে পদার্থটা, এই পদার্থর ঘনত্ব কত 0.6 আমাদের গ্রাম পার সেন্টিমিটার কিউব। এবার 0.6টা আমি এখানে ব্যবহার করব, দিয়ে এক্ষেত্রে আমরা তেলের ঘনত্বটাকে বার করব। কি করে করব এবার দেখো, এবার আচ্ছা আমরা লিখব যে এবার অপসারিত তেলের আয়তন কত হবে। দেখো এবার আমি বস্তুটাকে এখান থেকে তুলে নিয়ে এসে তেলে ডুবিয়েছি, তেলে কতটা ডুবেছে, 40% ডুবেছে, তাহলে অপসারিত তেলের আয়তন কত হবে না 40 ভি বাই 100, 40 ভি বাই 100। তাহলে অপসারিত তেলের ওজন কত হবে, ওজন হবে দেখো যেটা আয়তন সমান 40 ভি বাই 100, এর সঙ্গে তেলের ঘনত্ব রো 0 বা রো ও, এটা ইন্টু জি, এটা সমানই কি, এটা সমানই হচ্ছে প্লবতা, এটা সমানই কি প্লবতা, এটাকে আমি W3 ধরলাম, এটাকে কি ধরলাম W3। আর আমাদের পদার্থের ওজন কত, ভি রো জি, এটা W1। তাহলে ভাষণের শর্ত এখানেও লাগবে, তাহলে ভাষণের শর্তানুসারে আমরা কি লিখতে পারি যে W3 ইজিক্যাল টু W1। তাহলে W3 কত 40 ভি বাই 100 রো 0 জি ইজিক্যাল টু W1 কত, W1 হচ্ছে ভি ইন্টু রো। দেখো রো কত বার করেছি আমরা, রো বার করেছি আমাদের যে পদার্থের 0.6 ছিল, তাহলে ইন্টু 0.6 বা 0.6কে আমি এইভাবে লিখতে পারি, আমরা 60 বাই 100 লিখে দিতে পারি, 60 বাই 100 আমার ক্যালকুলেশনের সুবিধা হবে ইন্টু জি। দেখো এখান থেকে কী হবে, জি জি ক্যান্সেল আউট হবে, এখানে দেখো ভি ভি ক্যান্সেল আউট হবে, এখানে 100 ক্যান্সেল আউট হবে, এখানে একটা শূন্য ক্যান্সেল আউট হবে। তাহলে আমি রো অয়েল সমান কত লিখতে পারি, রো অয়েল সমান 6/4 মানে 3/2, 3/2 মানে কত 1.5 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তাহলে আমার চলে এলো তেলের ঘনত্ব 1.5 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তাহলে আমি অ্যান্সার যদি লিখি, অ্যান্সারটা আমি এখানে লিখছি, যেহেতু আমার জায়গা নেই বা আমি এখানেই লিখে দিচ্ছি যে অতএব তেলের ঘনত্ব কত 1.5 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এই হলো আমার কমপ্লিট নিউমেরিক অঙ্কটা। দেখো খুব সুন্দর একটা অঙ্ক, এখানেও কিন্তু একইভাবে আমাদের কী লেগেছে, আর্কিমিডিসের নীতি এবং ভাষণের শর্ত, এই দুটো কিন্তু আমাদের এখানে প্রয়োগ হয়েছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, তোমাদের দরকার হলে তোমরা এটাকে স্ক্রিনশট নিয়ে নাও। চলো এরপরে আমরা নেক্সট প্রবলেমে চলে যাব। নেক্সট প্রবলেম কি আছে দেখো, একটি অনুভূমিক নলের মধ্যে দিয়ে জল প্রবাহিত হচ্ছে। অনুভূমিক নল মানে পাইপ, মনে করো একটা এরকম পাইপ আছে, এই পাইপের মধ্যে দিয়ে কি হচ্ছে, আমাদের জল প্রবাহিত হচ্ছে। নলের একটি বিন্দুতে জলের বেগ, মনে করো এইখানে একটা বিন্দু এ পয়েন্ট আর এইখানে একটা পয়েন্ট বি পয়েন্ট, এদের হাইটটা সেম, অর্থাৎ ভূমি থেকে যদি আমি দেখি এ পয়েন্টেরও হাইট যা, বি পয়েন্টেরও হাইট তাই বলে দিয়েছে অনুভূমিক নল। তাহলে এখানেও যদি এইচ হয়, এখানেও কত হবে এইচ, অনুভূমিক নল। একই উচ্চতায় অপর যে কোনো বিন্দুতে একই উচ্চতায় বেগ 2v, সেই বিন্দুতে চাপ কত হবে। বলছে একটা বিন্দুতে চাপ হচ্ছে বেগ হচ্ছে v আর চাপ হচ্ছে p, তাহলে অপর একটা বিন্দুতে এখানে বেগ কত হবে, এখানে বেগ বলছে 2v, এখানে বেগ বলছে 2v আর এখানে বেগ v আর চাপ p,
তাহলে এখানে প্রেসারটা কত, এখানে চাপ সমান কত। দেখো এটা কার অঙ্ক, এটা কোন থিওরির অঙ্ক? দেখো এখনও পর্যন্ত আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে আর্কিমিডিসের নীতি। এবার এই টাইপটা শেষ, আমরা নেক্সট টাইপে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের, দেখেই বুঝতে পারছো, বার্নৌলির নীতির প্রয়োগ। এটাতে আমরা বার্নৌলির নীতিকে অ্যাপ্লাই করবো। দেখো বার্নৌলি কি বলেছিল, যে ধারারেখা প্রবাহের জন্যে কি হয়, চাপ শক্তি, গতিশক্তি এবং আমাদের চাপ শক্তি, গতিশক্তি এবং আমাদের স্থিতিশক্তি, এর মানটা কি হয়, এর মানটা আমাদের ধ্রুবক হয়। অর্থাৎ আমরা যদি বার্নৌলির সূত্রের গাণিতিক রূপটা লিখি, তাহলে আমরা দেখো লিখেছিলাম যে v²/2g প্লাস এইচ প্লাস রো বাই p/ρg, এটা সমান ছিল কি, ধ্রুবক। এটা সমান ছিল ধ্রুবক। এটা ছিল আমাদের বার্নৌলির নীতির গাণিতিক রূপ। এবার এখান থেকে যদি আমরা এ আর বি পয়েন্টের রেসপেক্টে নিই, তাহলে আমি ধরি জলের ঘনত্ব রো, নলটির উচ্চতা কত আমার এইচ, আর এ বিন্দুতে, এ ও বি বিন্দুতে চাপ কত হবে আমার, পিএ ও পিবি, এবং বেগ ভিএ ও ভিবি যদি হয়, তাহলে আমরা বার্নৌলির নীতি অনুযায়ী লিখতে পারি বার্নৌলির নীতি অনুযায়ী কী হবে, এ পয়েন্টে দেখো, এ পয়েন্টে যদি আমি এই সূত্রটা অ্যাপ্লাই করি, কি হবে, ভি এ তার স্কোয়ার বাই 2g প্লাস এইচ প্লাস পি এ বাই রো জি ইজিক্যাল টু কী হবে, বি বিন্দুতে যদি এই সূত্রটা অ্যাপ্লাই করি, তাহলে হবে ভি বি তার স্কোয়ার বাই 2g প্লাস এইচ প্লাস আমাদের পিবি বাই রোজি। এবার দু জায়গায় এইচ আমি কেন লিখে দিলাম, এখানে এইচ এ আর এইচ বি কেন লিখলাম না, কারণ আমাকে কন্ডিশনে বলাই আছে যে একই উচ্চতায়, অর্থাৎ এ বিন্দুর উচ্চতাও যা বি বিন্দুর উচ্চতাও তাই আমি এইচ এ আর এইচ বি আলাদা করে লিখলাম না, একই লিখে দিলাম, কারণ ওরা কেটে যাবে। দেখো এবার মানগুলো বসাও, আমাকে চাপ পিবি বার করতে হবে। তাহলে ভি এর জায়গায় আমি বসাবো, বলেছে একটা বিন্দুতে বেগ হচ্ছে ভি, তাহলে ভি এর জায়গায় আমি বসিয়ে দেবো ভি এ স্কোয়ার বাই 2g প্লাস এইচ প্লাস পি এর জায়গায় কত বসাবো, চাপ বলেছে পি, তাহলে কত হবে পি বাই রো জি ইজিক্যাল টু ভিবি, বি পয়েন্টে কত 2v তার হোল স্কোয়ার বাই 2g প্লাস এইচ প্লাস এই পিবি আমাকে বার করতে হবে বাই রো জি। দেখো দুদিক থেকে এইচ এইচ ক্যান্সেল আউট হয়ে যাবে, ঠিক। এবার কি হবে, দেখো নিচ থেকে টোটাল কি পড়ে রইল, নিচে আমাদের পিবি যদি হয় 2g, পিবি সমান আমি কি লিখতে পারি, তাহলে পিবি বাই রোজি, পিবি বাই রোজি যদি আমি লিখি, তাহলে এদিকে আছে পি বাই রোজি প্লাস ভি স্কোয়ার বাই 2g মাইনাস হয়ে যাবে 4v² বাই 2g। দেখো এই দুটো আমাদের মাইনাস হয়ে যাবে, সমান পিবি বাই রো জি ইজিক্যাল টু পি বাই রো জি প্লাস কী হবে, দেখো 2g যদি লসাগু হয়, এখানে আমার মান আসবে 3v² বাই 2g, এটা আমার এলো। এবার এখান থেকে যদি আমি পিবির মান বার করি, তাহলে কি হবে, দেখো তাহলে আমার পিবি বাই রো জি, এখানে কত এলসিএম হবে 2 রো জি, তাহলে ওপরে কি যাবে, পি এর সঙ্গে কে যাবে, পি এর সঙ্গে দেখো কে নেই, এখানে রো নেই, তাহলে হবে পি ইন্টু রো প্লাস, আচ্ছা 3b কে নেই, এখানে আছে আমাদের 2 নেই, 2g এখানে, আচ্ছা এখানে 2 নেই, সরি এখানে হবে রো জি আছে, এখানে 2 নেই, তাহলে এখানে আসবে 2p, আর এখানে হবে 3v² ইন্টু রো, এইটা আসবে। তাহলে নিচ থেকে আমার কী কী ক্যান্সেল আউট হবে, দেখো
এই রোজি আর রোজি এই দুটো আমার কেটে যাবে দুদিকে। তাহলে আমার পিবি সমান কি পড়ে রইল? পিবি সমান আমার পড়ে রইল 2p প্লাস 3v² ইন্টু রো। এবার এই রোটা কি? রো হচ্ছে জলের ঘনত্ব, তাই রোয়ের জায়গায় আমরা 1 বসিয়ে দিতে পারি। তাহলে পিবি সমান কত আসবে? 2p প্লাস 3v²। এটা হয়ে গেল আমাদের মান। কিসের মান? এটা আমাদের পিবির মান, অর্থাৎ বি পয়েন্টে অন্য একটা বিন্দুতে চাপের মান কত হবে? চাপের মান হবে 2p প্লাস 3v²। তাহলে এই গেল আমাদের অ্যান্সার। এখানে যেহেতু রোয়ের জায়গায় আমরা 1 বসাচ্ছি, দেখো রোটাকে তুমি রো হিসেবেও রাখতে পারো, কিন্তু যেহেতু এর মধ্যে কি আছে? জল আছে, তাই আমি রোয়ের জায়গায় এটা সিজিএসে বার করেছি, 1 বসিয়ে দিয়েছি। বা তুমি রো রেখে দিতেও পারো, ছেড়ে দাও, তুমি রো রেখে দাও, দরকার নেই এই লাইনটা তুমি এইখানেই লিখে দাও। অর্থাৎ পিবি সমান পি প্লাস 2p প্লাস 3v² রো। তাহলে লিখবো অতএব অন্য বিন্দুটিতে চাপ সমান কত হবে? 2p প্লাস 3v² রো। এটা হবে, এখানে লিখে দেবো, যেখানে রো হলো জলের ঘনত্ব। এই হলো আমার কমপ্লিট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা বার্নৌলির নীতির অ্যাপ্লিকেশানে অঙ্কটা আছে, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। এবার চলে যাব আমরা নেক্সট প্রবলেমে। কি বলছে? জল প্রবাহের বেগ কত হলে বেগ শীর্ষ 0.4 মিটার হবে? দেখো, সব থেকে সোজা অঙ্ক। আমাদের বার্নৌলির যে উপপাদ্যটা ছিল বা নীতিটা ছিল, সেখানে বেগ শীর্ষের মান কত ছিল? বেগ শীর্ষ সমান কত ছিল? v²/2g। এটা ছিল আমাদের বেগ শীর্ষ। তাহলে এটা সমান কত বলেছে? এটা সমান যদি 0.4 হয়, তাহলে মানে বেগ কত হবে? ভি এর মান এখান থেকে আমাকে বার করতে হবে। কত মিটার দেওয়া আছে? মিটার মানে কি? এসআই একক। মিটার মানে আমাদের এসআই এককে দেওয়া আছে। তাহলে এখান থেকে যদি আমি বার করি, v² সমান কত হবে? v² সমান হবে 2 ইন্টু জি ইন্টু 0.4। আচ্ছা, এটা ইন্টু 0.4। তাহলে ভি সমান কত হবে? ভি সমান হবে √ওভার আমার কত আসবে? 2 ইন্টু, দেখো জি এর জায়গায় বসাবো 9.8 ইন্টু কত আসবে? 0.4। এই মানটাকে আমাদের ক্যালকুলেট করতে হবে। কি করব? দেখো, আমরা কাজ করি, একটু চালাকি করব আমরা এইভাবে। দেখো, প্রথম কথা হচ্ছে আমরা এই দশমিকগুলো তুলব। 2 ইন্টু 98 ইন্টু 4, আর নিচে কত আসবে? 2 ঘর দশমিক উঠলে নিচে আমাদের 100 আসবে। ঠিক, এটা তো এলো। এবার আমরা কি করব? দেখো, 4 আমরা জানি 2 এর স্কোয়ার, কিন্তু 98 কিছু স্কোয়ার নয়। কিন্তু 98কে আমরা এইভাবে লিখতে পারি 2 ইন্টু কত লিখতে পারি আমরা? 49 ইন্টু 2। 98কে দেখো আমরা এইভাবে লিখতে পারি 9 2 18, 8 হাতের হলে 7 2 18 9 ইন্টু এখানে 4 বাই কত হবে? 100 হবে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? দেখো, 2 ইন্টু 2 আছে, এই 2 ইন্টু 2 থেকে কটা 2 বেরোবে? একটা 2 বেরিয়ে এলো। 49 কার স্কোয়ার? 7 এর স্কোয়ার, তাহলে 7 বেরিয়ে এলো। আর এখানে 4 থেকে 2 বেরিয়ে আসবে, তাহলে কত হবে? আর এখানে 100 থেকে কত বেরিয়ে? 100 হচ্ছে 10 এর স্কোয়ার বাই 10। তাহলে আমার কত আসবে? 2 × 4, 4 7 28। তাহলে কত হবে? 28/10। তার মানে কত হবে এটা? এটা হবে 2.8। এবার যেহেতু এটা কিসে আছে? আমাদের এসআই এককে আছে, তাহলে হয়ে যাবে এটা মিটার পার সেকেন্ড। তাহলে অতএব বেগের মান হবে, অতএব জল প্রবাহের বেগ, তাহলে আমরা লিখব অতএব জল প্রবাহের বেগ হবে 2.8 মিটার পার সেকেন্ড। খুবই সোজা একটা প্রবলেম। দেখো, তোমরা স্ক্রিনশট মেনে নাও। এরপরে আমরা চলে যাব নেক্সট প্রবলেমে। কি বলছে দেখো, বলছে 2 মিটার দীর্ঘ
আচ্ছা, এবার যে টাইপটা শুরু হচ্ছে সেটা হচ্ছে আমাদের ইয়ংস গুণাঙ্ক রিলেটেড যে আমাদের টাইপটা ছিল, অর্থাৎ বিকৃতি, পীড়ন, এই জায়গা থেকে ইয়ংস গুণাঙ্ক, সেইখান থেকে আমরা অঙ্কগুলো করব। 2 মিটার দীর্ঘ এবং 1 mm² প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি ধাতব তারের এক প্রান্তে 8 কেজি ভর ঝোলানো হলো। বেশ, মানে কীরকম হবে পিকচারটা যদি আমি ড্র করতে চাই, তাহলে মনে করো এরকম একটা তার ঝোলানো আছে, যেই তারটার দৈর্ঘ্য কত, 2 মিটার। কত দৈর্ঘ্য, 2 মিটার হচ্ছে এর অ্যাকচুয়াল লেন্থ, এর অ্যাকচুয়াল লেন্থ 2 মিটার। এ বলছে এই তারের নিচে কি করা হয়েছে, একটা ওয়েট চাপানো হয়েছে, একটা হুক দিয়ে মনে করো একটা ওয়েট চাপানো হয়েছে এরকমভাবে। এই ওয়েটটা কত চাপানো হয়েছে, 8 কেজি ভার চাপানো হয়েছে, অর্থাৎ 8 কেজি এখানে চাপানো হয়েছে, 8 কেজির ভরের এখানে চাপানো হয়েছে। তার ফলে কী হবে, এই নিচের দিকে নামবে, টেনে বড় হবে তারটা। তার ধরুন মনে করো তারটা আগে এরকম ছিল, কিন্তু পরে এই তারটা বেড়ে এতটা মতো হয়ে গেছে, বিকৃতি হবে। আমাদের তাই পড়েছিলাম আমরা, বল প্রয়োগ করলে বিকৃতি হবে। তাহলে মনে করো এই 2 মিটার সমান হচ্ছে এল, অ্যাকচুয়াল লেন্থ, বড় এল ছিল। এবার এখান থেকে এই যে পরিমাণ বৃদ্ধি হয়েছে, এই পরিমাণটা, এই পরিমাণ যে বৃদ্ধি হয়েছে, এইটাকে আমি ধরছি ডেল এল, বৃদ্ধি হয়েছে। তাহলে ইয়ংস গুণাঙ্ক আমাকে গিভেন y = 2 × 10⁻12 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার হয়ে তার দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে, অর্থাৎ আমার এই ডেল এলটা আমাকে বার করতে হবে, কতটা পরিমাণ বৃদ্ধি হয়েছে। তার জন্যে দেখো 8 কেজির রেসপেক্টে কতটা ফোর্স আমার কার্যকরী হয়েছে সেটা আমাকে বার করতে হবে। কীভাবে বার করবো আমরা, 8 কেজি মানে এম দেওয়া আছে, এম এর রেসপেক্টে ফোর্স বার করতে গেলে আমাদের mg করতে হবে। এই যে ওয়েটটা হবে, ওজনটা হবে, সেটাই ফোর্স হিসেবে কাজ করবে। তাহলে আমি লিখব প্রদত্ত তারের প্রাথমিক দৈর্ঘ্য এল = বলেছে 2 মিটার। আচ্ছা, আর কি বলেছে, ভর চাপানো হয়েছে। তাহলে আমরা লিখব যে প্রযুক্ত বল F = কি হবে, mg, m এর মান কত, 8। আচ্ছা, 8 দেখো কিসে আছে, কেজিতে আছে, আর এখানে আমাদের এল আছে মিটারে, তাহলে এগুলো এসআইতে আছে। কিন্তু এখানে দেখো ইয়ংস গুণাঙ্ক y এর মান কিন্তু ডাইন পার সেন্টিমিটার স্কোয়ারে আছে। তাহলে আমরা কি করব, আমরা কিন্তু সবসময় এটাকে ইয়ংস গুণাঙ্কের রেসপেক্টে নিয়ে আসার চেষ্টা করব। আমরা কত নিয়ে আসবো, ইয়ংস গুণাঙ্কের রেসপেক্টে এটাকে নিয়ে আসার চেষ্টা করব, যাতে আমাদের ক্যালকুলেশনটা সোজা হয়। তাহলে তারের দৈর্ঘ্য 2 মিটার মানে কত সেন্টিমিটার হবে, 200 সেন্টিমিটার আমাদের আসবে, আবার এসআইতে নিয়ে আসবো। আচ্ছা দেখো 8 কেজি বলেছে, তাহলে 8 কেজি সমান কত গ্রাম, 8 কেজি সমান হচ্ছে আমাদের 8000 গ্রাম, ইন্টু জি এর মান এখানে কত, দেখো জি এর মান আমাকে বলে দিয়েছে, জি এর মান তুমি 10 মিটার পার সেকেন্ড ধরো। জি এর মান আমি কত ধরতে বলেছে আমাকে, জি = 10 মিটার পার সেকেন্ড ধরতে, সেকেন্ড স্কোয়ার ধরতে বলেছে। তাহলে এটা তো আমার এসআইতে আছে, তাহলে সিজিএসে নিয়ে গেলে কি হবে, এখানে দেখো মিটার থেকে আমরা সেন্টিমিটারে যাব, তাহলে এরপরে আরও 2টো শূন্য আসবে, অর্থাৎ 1000 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার এইভাবে আসবে। তাহলে ইন্টু কী হবে, এত নিউটন। তাহলে 8-এর পিঠে টোটাল কটা শূন্য হলো, 1 2 3 4 5 6, 8 × 10⁻6 নিউটন বল, নিউটন নয় সরি ডাইন বল প্রয়োগ হয়েছে, এত ডাইন বল প্রয়োগ হয়েছে এফ এর মান। তাহলে এবার কি হবে, y আমাকে দিয়ে দিয়েছে ইয়ংস গুণাঙ্ক, y = বলেছে 2 × 10⁻12 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা, আর কি বলেছে, প্রস্থচ্ছেদ আমার এ লাগবে, অর্থাৎ এই তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ কত দিয়ে দিয়েছে, প্রস্থচ্ছেদ এ = দিয়েছে 1 মিলিমিটার স্কোয়ার। দেখো মিলিমিটার স্কোয়ার দিয়েছে, মিলিমিটার থেকে সেন্টিমিটার এলে এক ঘর ওপরে আসতে হবে। তাহলে কি করতে হবে, এখানে স্কোয়ার আছে যেহেতু 2 ঘর, তাহলে এটা আমার হবে 0.01 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে সব কটা আমি পেয়ে গেলাম। তাহলে আমাকে ডেল এল চেয়েছে, তাহলে আমরা কি জানি ইয়ংস গুণাঙ্ক সমান কি হয়, y = কি হয়, f ইন্টু বড় এল বাই এ ইন্টু ডেল এল, আমরা সূত্র থেকে এটা জানি। তাহলে এখানে আমাদের ডেল এল এর মান বার করতে হবে, দৈর্ঘ্য বৃদ্ধি।
তাহলে এখান থেকে কী হবে, ডেল এল যদি ওপরে আসে তাহলে উপরে থাকবে এফ ইন্টু বড় এল আর এ ইন্টু নিচে যাবে ওয়াই। এবার এখানে মানগুলো বসাও, এফ এর মান আছে 8 ইন্টু 10⁶ ইন্টু এল এর মান হয়েছে 200, এর মান কত আছে, এর মান আছে 0.01 ইন্টু ওয়াইয়ের মান কত, ওয়াইয়ের মান হচ্ছে 2 ইন্টু 10⁻12 2 ইন্টু 10⁻12। দেখো এবার যদি আমি এখান থেকে দুখানা দশমিক তুলে দিই তাহলে কি হবে, এখানে আরও একটা 100 গুণ হবে। তাহলে ওপরে আমার কি দাঁড়াচ্ছে, ওপরে দাঁড়াচ্ছে দেখো যদি আমি এখানে 2 দিয়ে কাটি 200কে তাহলে কত হবে, 100 আসবে। তাহলে আমার 8 ইন্টু 10⁻, 6টা শূন্য এখানে ছিল, আরও 4টে শূন্য যোগ হচ্ছে, অর্থাৎ 10⁻10 আসছে ওপরে। আর নিচে কত আসছে, নিচে আসছে আমার 10⁻12 কেবল 10⁻12। তাহলে 10⁻10 আর 10⁻12 কেটে গিয়ে এখানে 2 পড়ে রইল, তাহলে আসছে আমার 8/100। তাহলে কত অ্যান্সার এলো, 0.08 সেন্টিমিটার আমার দৈর্ঘ্য বৃদ্ধি এলো। তাহলে অতএব লিখব, অতএব তারের দৈর্ঘ্য বৃদ্ধি হলো 0.08 সেন্টিমিটার। এটা হচ্ছে আমার কমপ্লিট অ্যান্সার। আশা করি তোমরা প্রবলেমটা বুঝতে পেরেছো, খুবই সোজা, শুধু তোমাকে বুঝতে হবে কী কী আমাকে দিয়েছে। আর একটা জিনিস, ইউনিটগুলোকে তোমরা সেম সিস্টেমে করবে, নয় এসআই নয় সিজিএস, নয় এসআই ইউনিটে নিয়ে যাবে নয় সিজিএস ইউনিটে নিয়ে যাবে। এবার এখানে আমি সিজিএসে কেন নিয়ে এলাম, কেন এসআইতে নিয়ে গেলাম না, কারণ দেখো ইয়ংস গুণাঙ্কের মানটা কিসে দেওয়া আছে, ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, তো সিজিএস এককে দেওয়া আছে। এবার এটাকেও এসআইতে নিয়ে যাওয়া যায়, কিন্তু সেটা কি হবে, রিলেটিভলি অনেক কঠিন হয়ে যাবে। ডাইন থেকে নিউটনে যেতে গেলে 10⁻⁵ দিয়ে গুণ করতে হবে, অমুক তুসুক, অনেক ঝামেলা। ওর থেকে আমি এক কাজ করব, ইয়ংস গুণাঙ্ককে দেখব কোন এককে আছে, কোন সিস্টেমে আছে। আমি দেখলাম সিজিএস, তাই আমরা বাকিগুলোকে সিজিএসে কনভার্ট করে দেবো। দুটো কিছু একক আছে যেগুলো রাশি আছে, যেগুলো এসআইতে একক হয়ে আছে, কিছু সিজিএসে একক হয়ে গেছে, দিয়ে তুমি অঙ্ক করে দিলে তাহলে কিন্তু কখনোই কারেক্ট অ্যান্সার বেরোবে না। অবশ্যই যে কোনো একটা প্রসেসে নিয়ে আসতে হবে। আর তুমি এই ধরনের অঙ্কতে কি করবে, ওয়াইকে দেখবে, ওয়াই জেনারেলি সিজিএসই দেওয়া থাকবে। এই ধরনের অঙ্ককে আমরা সিজিএসে ডিনোট করে কনভার্ট করে অঙ্কগুলোকে করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো, স্ক্রিনশট নিয়ে নাও। দেখো কি বলেছে, বলছে একটি স্প্রিংয়ের ওপর 3 নিউটন প্রসার্য বল প্রয়োগে স্প্রিংয়ের 1 সেন্টিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি হলো। তাহলে স্প্রিংয়ের বল ধ্রুবক নির্ণয় করো। মানে মনে করো এরকম একটা স্প্রিং আছে, এর ওপরে একটা বল প্রয়োগ হয়েছে কত, 3 নিউটন। তার ফলে স্প্রিংটা একটু বেড়ে গেছে, স্প্রিংটা মনে করো এতটা বেড়ে গেছে, কতটা বেড়েছে সেটাও আমাকে বলে দিয়েছে, 1 সেন্টিমিটারে দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে। তাহলে বল ধ্রুবক কত হবে, কে এর মান কত হবে, এটা বল ধ্রুবকের অঙ্ক, আমরা দেখেই বুঝতে পারছি। দেখো আমরা জানি স্প্রিংয়ের বল ধ্রুবক সমান কি পড়েছিলাম, স্প্রিংয়ের বল ধ্রুবক কে সমান পড়েছিলাম F/x। তাহলে এখানে এফ এর মান কত আর এক্স এর মান কত, এখানে দেখো এফ দেওয়াই আছে, কত বল প্রয়োগ হয়েছে, 3 নিউটন বল প্রয়োগ হয়েছে। কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে যে কতটা প্রসারণ হয়েছে সেটা কিন্তু সেন্টিমিটারে দেওয়া আছে, অর্থাৎ এটা এসআইতে, এটা সেন্টিমিটারে। তাহলে আমরা যে কোনো একটাই করে নেব। এবং এক্স কত, এক্স বলেছে 1 সেন্টিমিটার। এবার এই সেন্টিমিটার থেকে আমরা কী করবো, এটাকে আমরা মিটারে নিয়ে চলে আসবো। কত হবে সেন্টিমিটারে, মিটারে নিয়ে গেলে 0.01 মিটার। তাহলে এবার অতএব কে ইজ ইকাল টু কত আসছে, 3/0.01, মানে কত হবে, নাথিং বাট 300। এটা হচ্ছে আমাদের বল ধ্রুবক, এর একক কী হবে, নিউটন পার মিটার। তাহলে অতএব স্প্রিংটির বল ধ্রুবক কে সমান 300 নিউটন পার মিটার। এই হচ্ছে আমাদের অ্যান্সার। খুবই সোজা অঙ্ক, কিচ্ছু নেই অঙ্কগুলো। দেখো তোমরা স্ক্রিনশট মেরে নাও অঙ্কটাকে। চলো
আজকের মতো ক্লাস এখানেই শেষ। আশা করি তোমরা এই অঙ্কগুলোর মধ্যে দিয়ে অনেকটা পরিমাণে আবার থিওরিটাকে নতুন করে কনসেপ্টটা বুঝতে পেরেছো। এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো। এছাড়াও তোমাদের কাছে যা বই অ্যাভেলেবেল আছে, যে ধরনের বই হোক, কোশ্চেন ব্যাংক হোক, টেস্ট বই হোক, সেখান থেকে তোমরা এই অঙ্কগুলোকে প্র্যাকটিস করতে থাকো, তাহলে দেখবে আরও ভালো করে তোমরা বুঝতে পারছো। আর এই ক্লাস যদি তোমাদের সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো আর প্রচুর প্রচুর শেয়ার করো। আর এরকম ক্লাস পাওয়ার জন্যে আরও নিজেদের কমেন্ট করো, আমরা এরকম ক্লাস আরও নিয়ে আসবো। আর আমাদের ওয়েবসাইট তোমরা ভিজিট করো, সেখানে তোমরা অনেক মেটেরিয়ালস পেয়ে যাবে। আমাদের ওয়েবসাইট হচ্ছে lrnr.in। চলো আজকের মতো টাটা, আবার দেখা হবে পরবর্তী টপিক নিয়ে পরবর্তী ভিডিওতে।